ওয়েলকাম স্টুডেন্ট, আমি এসআর স্যার। আজকে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের একটা টপিক নির্দেশতন্ত্র এবং গতিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ কিভাবে করা যায় আমরা জানবো। ফার্স্টে নির্দেশতন্ত্র কাকে বলে আমরা একটু মনে আগের ভিডিওতে একটা ভিডিও বলেছিলাম, তবু আবার শুরু করছি নতুন করে। ফার্স্টে বলি নির্দেশতন্ত্র, যে বস্তুর দুটো অবস্থা, স্থিতি বা গতি। তো এই বস্তুর দুটো অবস্থাকে, হয় স্থির বা গতিশীল অবস্থাকে আমরা প্রকাশ করতে পারি অন্য একটা বস্তু বা বস্তু সংস্থার সাপেক্ষে। অন্য একটা বস্তু বা বস্তু সংস্থার সাপেক্ষে যে বস্তু বা বস্তু সংস্থার সাপেক্ষে গতিকে প্রকাশ করতে, বস্তুর অবস্থাকে প্রকাশ করতে পারছি, তাকে বলছি আমরা নির্দেশতন্ত্র। উদাহরণ দিচ্ছি একটা, যে রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে, বাসটা গতিশীল বলবো। বাসটা গতিশীল কার সাপেক্ষে? স্থির পৃথিবীর সাপেক্ষে। পৃথিবীকে এখানে বলবো কি? নির্দেশতন্ত্র। কিংবা ধরো ট্রেনে করে একজন লোক চলে যাচ্ছে, এখানে ট্রেনটাকে নির্দেশতন্ত্র বললে ট্রেনের মধ্যে থাকা ব্যক্তি হবে স্থির বস্তু। আবার ওই ব্যক্তিকেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দর্শক ওই ট্রেনের মধ্যে থাকা প্যাসেঞ্জারকে বলবে গতিশীল। কেন? সেক্ষেত্রে ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দর্শক হচ্ছে স্থির নির্দেশতন্ত্র, তার সাপেক্ষে ওই ট্রেনটা গতিশীল, অর্থাৎ বস্তুটাও গতিশীল। অর্থাৎ আমরা বলতে পারি নির্দেশতন্ত্র কি না, কোনো একটা বস্তুর গতির অবস্থাকে যে বস্তু বা বস্তু সংস্থার সাপেক্ষে বর্ণনা করা হয়, সেই বস্তু বা বস্তু সংস্থাকে বলা হয় নির্দেশতন্ত্র। আমরা সংক্ষেপে একটু নির্দেশতন্ত্র নিয়ে আলোচনা করব। ফার্স্টে আসবো কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স। নির্দেশতন্ত্র ইংরেজি কি? ফ্রেম অফ রেফারেন্স। তো ফার্স্ট আসবে কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স। কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স বা কার্টেজীয়, বিজ্ঞানী ডেকার্তের মতানুসারে এই নির্দেশতন্ত্র আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক। 2 নম্বর দ্বিমাত্রিক, 3 নম্বর ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল। আমরা সংক্ষেপে একটু করে বলবো। ফার্স্টে বলছি একমাত্রিক নির্দেশতন্ত্র, একমাত্রিক কার্টেজিয়ান কোঅর্ডিনেট বা একমাত্রিক কার্টেজিয়ান নির্দেশতন্ত্র। তো একমাত্রিক ক্ষেত্রে বলবো, ধরো একটা বস্তু কোন একটা দিকে গতিশীল, কোন একটা নির্দিষ্ট সরলরেখায় গতিশীল, তখন তার অবস্থানকে, যে কোনো মুহূর্তে অবস্থানকে আমরা একমাত্রিক নির্দেশতন্ত্রের সাহায্যে প্রকাশ করি। যেমন বলি, ধরো এইটা হচ্ছে মূলবিন্দু, অরিজিন। একটা বস্তু এই এক্স অক্ষ বরাবর গতিশীল, কোন এক সময় সে পি বিন্দুতে অবস্থান করছে। এই ওপিটা হচ্ছে এই স্মল এক্স। অতএব আমি দেখলাম এই এক্স এর মানটা জানতে পারলেই বস্তুটা কোথায় আছে, এই অরিজিন থেকে কোথায় আছে আমরা বুঝতে পারবো। এখানে ও এক্স অক্ষটা হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, আর এক্সটা হচ্ছে বস্তুর অরিজিন থেকে দূরত্ব, পি হচ্ছে অবস্থান। এই হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, যেখানে একটা মাত্র অক্ষের সাহায্যে বা একটা রাশির সাহায্যে বস্তুর গতিকে প্রকাশ করতে পারি, গতির অবস্থানকে প্রকাশ করতে পারি। কোন এক মুহূর্তে বস্তুটা কোথায় আছে আমরা জানতে পারবো। এবার আসছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিকটা কি? যদি একটা বস্তু কোনো সমতলে গতিশীল হয়, সেক্ষেত্রে তার অবস্থানকে জানতে আমরা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র ব্যবহার করি।
দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আমরা পড়েছি। এদিকে মাইনাস এক্স অক্ষ মাইনাস ওয়াই অক্ষ ধরছি না আমরা, এই জাস্ট প্লাসটা নিয়ে করছি। একটা বস্তু এই এক্স ওয়াই সমতল, এখানে তলটা কোনটা, এই বোর্ডের তলটা হচ্ছে এক্স ওয়াই সমতল, বস্তুটা এই এক্স ওয়াই সমতলে গতিশীল, কোন এক সময় বস্তুটা পি বিন্দুতে অবস্থান করছে। এখন পি এর স্থানাঙ্ক ধরো এক্স ওয়াই, তার মানে কি এইখান থেকে এটা কত ওয়াই আর এখান থেকে কত এক্স, এটা মূলবিন্দু, এটা হচ্ছে আর, এবং আমরা জানি এখানে আর সমান কি হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এইভাবে আমরা দুটো অক্ষের সাহায্যে এই দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রকে প্রকাশ করলাম, এবং সেই নির্দেশতন্ত্র একটা বস্তু কোথায় আছে কোন এক মুহূর্তে আমরা সহজেই এই অরিজিন থেকে এই সূত্রের সাহায্যে বিচার করতে পারবো। এই হলো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। আর যদি একটা বস্তুর গতি ত্রিমাত্রিক দেশে হয় বা 3 ডাইমেনশনাল স্পেসে হয়, তখন সেই নির্দেশতন্ত্রকে বলবো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তো এরকম সেক্ষেত্রে আমরা এরকম করি, তিনটে অক্ষ নিচ্ছি ত্রিমাত্রিক স্পেস, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষ পরস্পরের সমকোণে আছে, দেখতে পাচ্ছি সমকোণে আছে। এইটাকে মনে হচ্ছে সমকোণে নেই, এইটা বাস্তবটা কেমন, এই এক্স অক্ষটা বাস্তবে এরকম, এক্স অক্ষটা কেমন বাস্তবে এরকম। এবার এরকম তো ধরে রাখা সম্ভব নয়, ওই জন্য জাস্ট এভাবে ছবিটা এঁকে দেখানো হয়, তিনটে সমকোণী অক্ষ। এখন কোনো একটা বস্তু এই ত্রিমাত্রিক দেশে এই পি বিন্দুতে অবস্থান করছে, পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তো সেক্ষেত্রে আমরা ওর অবস্থানটা কিভাবে পাই, এটা মূলবিন্দু থেকে দূরত্ব আর, তো এইখান থেকে এক্স ওয়াই তলে একটা লম্ব টানা হলো, এই হলো এখানে বুঝতে পারছো যে তোমার এইখান থেকে এইটা হচ্ছে এক্স এর দূরত্ব, এটা হচ্ছে ওয়াই এর দূরত্ব, এইখান থেকে এটা ওয়াই, এটা এক্স, আর এইটা মানে কার সঙ্গে, এর সঙ্গে শুধুমাত্র, অতএব এটা হচ্ছে জেড দূরত্ব। হলো এই হলো ত্রিমাত্রিক দেশের বস্তুর অবস্থান নির্ণয়ের রাস্তা। এই হলো কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, সংক্ষেপে বললাম, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। এবার 2 নম্বরে আসবো আমরা পোলার বা পোলার ফ্রেম অফ রেফারেন্স, বা তোমার বাংলায় বলবো পোলারই বলা হয়, পোলার ফ্রেম অফ রেফারেন্স। এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আগের মতোই দুটো ধর অক্ষ নিচ্ছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা অরিজিন, একটা বস্তু এই পি তে আছে, এই পি এর স্থানাঙ্ককে এইভাবে লেখা হয় আর থিটা। আগে দেখছিলাম এক্স ওয়াই, এখানে লিখবো আর থিটা। আর থিটা কি না, এইটা হচ্ছে আর অরিজিন থেকে দূরত্বটা, আর এই ওপিটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে থাকে। এই হলো, তুমি যদি এই আর থিটা বলতে পারো তাহলে পি এর অবস্থানটা এই সহজেই, এইখান থেকে আর দূরত্ব আছে, আর এইটা থিটা কোণ করছে কার সঙ্গে, এক্স অক্ষের সঙ্গে। এই হলো পোলার নির্দেশতন্ত্র। এখানে আমি এই পোলারের সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা সম্পর্ক পেতে পারি, কিরকম দেখো, পোলারের সঙ্গে কার্টেসিয়ানের সম্পর্ক। তো আমি এইখানটা ছবি আঁকছি, আমরা কার্টেসিয়ানে এটা কি বলেছি, এক্স ওয়াই বলেছি, তো সেখানে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো ছবি থেকে লক্ষ্য দেখো, cos থিটা মানে কি হবে ওয়াই বাই, cos থিটা মানে ওয়াই বাই আর, আর sin থিটা মানে এক্স বাই আর। ছবি থেকে লক্ষ্য করে দেখো, cos থিটা মানে এই ফলাফল পাচ্ছি। অতএব এখান থেকে দেখো কি পাবো আমরা, আর সমান এক্স সমান আর cos থিটা, আর ওয়াই সমান আর sin থিটা। অতএব স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হবে, স্কোয়ার করলে আর স্কোয়ার, অতএব আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটাটা হবে, দেখো থিটাটা হবে ট্যান থিটা করে দাও, ট্যান থিটা সমান এইটা বাই এইটা, মানে ওয়াই বাই ট্যান থিটা মানে হচ্ছে এক্স বাই, সরি ভুল করেছিলাম,
সব ভুল করেছি। এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। অতএব সাইনটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। অতএব এটা ঠিক আছে। এবার ঠিক আছে, এক্স আর কস থিটা হয়েছে। এখান থেকে দেখো আর সাইন থিটা, অতএব ওয়াই বাই এক্স। অতএব থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই হলো পোলারের সঙ্গে কার্টেজিয়ানের একটা সম্পর্ক পেয়ে গেলাম। আরেকটা আছে গোলীয় নির্দেশতন্ত্র বা স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। এটা তোমার ওই পৃথিবীর দ্রাঘিমাংশ অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে এটা খুব কাজ দেয়। আমি সংক্ষেপে এটা বলছি, দেখো। ধরো এটা একটা গোলক, আর একটা আমি এই ভিতরে একটা গোলীয় তল নিয়েছি। এইবার এইখানে একটা কেন্দ্র, এদিকে একটা অক্ষ, এদিকে একটা অক্ষ, এদিকে একটা অক্ষ করলাম। এই গোলীয় তল, এখানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ। কোন একটা বস্তু ধরো এই পি বিন্দুতে আছে, পি এর স্থানাঙ্ক বলা হয় আর থিটা ফাই। আর থিটা ফাই, পি এর স্থানাঙ্ক কি আর থিটা ফাই। এটা মূল বিন্দু, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর, এই কোণটা হচ্ছে থিটা। আর এইখান থেকে এই এক্স ওয়াই তলে একটা লম্ব টানতে হয়। লম্ব টানার পরে যোগ করলাম, এই কোণটাকে বলছি ফাই। লক্ষ্য দেখো, আর হচ্ছে রৈখিক স্থানাঙ্ক, আর থিটা ফাই হচ্ছে কৌণিক স্থানাঙ্ক। থিটা হচ্ছে কোনটা না ওপি এর সঙ্গে জেড অক্ষের কোণ, আর ফাইটা কোনটা এক্স অক্ষের সঙ্গে এই যে পি ড্যাশ পেয়েছি এর মধ্যে কোণ, আর ওপিটা কত আর। এই হচ্ছে গোলীয় স্থানাঙ্ক। এই গোলীয় নির্দেশাঙ্ক এর সাহায্যে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারি। এখন আমরা লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ নিয়ে আলোচনা করব। আমরা লেখচিত্র অঙ্কন করা শিখেছি মাধ্যমিকে। একটা গ্রাফ পেপারে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, এক্স এক্স অক্ষ, ওয়াই ওয়াই অক্ষ, এসব দিয়ে বিভিন্ন স্থানাঙ্ক দিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম। এবং সেই লেখচিত্রে যে বিভিন্ন বিন্দুগুলো যোগ করলে কি পেয়েছিলাম, একটা সরলরেখা পেয়েছিলাম। বিভিন্ন বিন্দুগুলো যুক্ত করলে সরলরেখা পেয়েছিলাম। এটা আমরা এইটুকু জানি। আমরা যে গতির আলোচনা করছি সেখানে বেগ, ত্বরণ, সরণ, সময়, এই টার্মগুলো চলে আসছে। আমরা এইগুলোকে লেখচিত্রে পুট করে দেখাবো কিভাবে এরা সম্পর্কিত। তো ফার্স্টে আমি দেখাচ্ছি যে ধরো এই যে আমরা শিখেছি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখানে এইটা বলি এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম, এটা মূলবিন্দু এরকম ছিল। আমরা জেনারেলি ধনাত্মক অক্ষ দুটো নিয়ে কাজ করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো ফার্স্টে যদি ধরে নাও এই এক্স অক্ষ বরাবর সময় প্রকাশ করছি আর ওয়াই অক্ষ বরাবর সরণ প্রকাশ করছি, তখন এই লেখচিত্রের নাম হয়ে যায় সরণ সময় বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বা সরণ সময় লেখ বা লেখচিত্র যা বলবে। সরণ সময় লেখচিত্র কি, যেটা না এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর যদি সরণ প্রকাশ করা হয় সেই লেখচিত্রকে বলবো সরণ সময় লেখচিত্র। তো এই লেখচিত্রে এক নম্বর বলছি, এই লেখচিত্রটাতে ধরো এরকম আছে, এদিকে আমি বললাম টি, এদিকে হচ্ছে এস। এইবার এই লেখচিত্রে তোমার ধরো এইরকম একটা গ্রাফটা পেলাম, এই লাল অংশটা,
এর নাম দিচ্ছি ও এ, ওটা মূলবিন্দু। এখন বলো ও এটা কি প্রকাশ করছে, ও এ কি প্রকাশ করছে? দেখো ও হচ্ছে অরিজিন, এখানে সময় শূন্য এবং স্মরণও শূন্য। তারপরে সময় বাড়ছে কিন্তু স্মরণের মান দেখো সেই এই ওয়াই দিকে বৃদ্ধি পায়নি, এক্স ওয়াই স্মরণের মান শূন্যই রয়ে গেছে। অতএব ও এ এই লেখচিত্রটা কি প্রকাশ করছে? বস্তুর সময় বাড়ছে, স্মরণ লাভ করছে না, মানে কি বস্তুর স্থির অবস্থাকে প্রকাশ করছে, স্থির অবস্থা প্রকাশ করছে, যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে তার স্মরণ হচ্ছে না, আর সময়ের সঙ্গে যদি স্মরণ না হয় তাহলে বুঝবো যে বস্তুটা স্থির হয়ে আছে। এইবার যদি এটা এক নম্বর গ্রাফ হলো, এবার অন্য একটা গ্রাফ করছি। ধরো এই গ্রাফটা করলাম ওই আগের মতো, এদিকে এটা স্মরণ সময়, এদিকে স্মরণ দিলাম, দিয়ে এরকম একটা গ্রাফ দিচ্ছি ও এ। এখানে ও এ, এদিকে হচ্ছে স্মরণ, এদিকে হচ্ছে সময়। এই ও এটা কি প্রকাশ করছে দেখো তো হিসাব মতো এই বরাবর কি স্মরণ, এই বরাবর কি সময়, স্মরণ আর সময়। তো তুমি নাম দিচ্ছ, এটার নাম দিলাম আমি এ, এটা বি বললাম, বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু। আমরা সরলরেখা ম্যাথমেটিক্সে শিখেছি, সেই সরলরেখার নতি মানে কি? এই যে কোণটা আছে এক্স অক্ষের সঙ্গে সরলরেখার যে কোণ, সেই কোণের তোমার ট্যান থিটাকে বলা হয় নতি, নতিকে বলা হয় ট্যান থিটা। এই কোণটা নতিকে বলা হয় ট্যান থিটা, ট্যান থিটার নতি বলা হয়। অর্থাৎ নতি মানে কি বলতে চাইছি, এইখান থেকে লক্ষ্য করে দেখো, আমি বলবো এ বি বাই ও বি, লম্ব বাই ভূমি। এখন এবিটা কি? এবিটা হচ্ছে স্মরণ, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সময়, স্মরণ বাই সময় মানে কি হয়? বেগ। অতএব কি বলবো, স্মরণ সময় লেখচিত্রের, স্মরণ সময় লেখচিত্রে নতি বেগকে প্রকাশ করে, বেগকে প্রকাশ করে। স্মরণ সময় লেখচিত্রের নতি বেগকে প্রকাশ করে। এবং লক্ষ্য করে দেখো এই ওয়েটা কি করছে? বস্তু মানে সময় বাড়ছে, স্মরণ বাড়ছে এবং সমান হারে বাড়ছে। এক্ষেত্রে বলবো বস্তুর সম বেগে গতিশীলতাকে প্রকাশ করে, গতিশীলতাকে প্রকাশ করে। এক্ষেত্রে বলতে পারি দেখো স্মরণ সময় লেখচিত্র থাকে বলে বললাম, এই ক্ষেত্রে কি প্রকাশ করলো? ও এটা কি প্রকাশ করছে? এই লেখচিত্রের নতি মানে কি? এবার যদি এরকম বলা হয়, 3 নম্বর আগে দিচ্ছি, এটা 1 নম্বর দিয়েছিলাম, 2 নম্বর, 3 নম্বর, যে এরকম আছে একটা বস্তু গতি এরকম। লক্ষ্য করে দেখো এইদিকে স্মরণ, এদিকে সময়, এদিকে স্মরণ। এই ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে স্মরণ সমানভাবে হচ্ছে না, অর্থাৎ বেগটা কি সমবেগ নয়। অর্থাৎ এখানে দেখো বেগ বাড়ছে, অর্থাৎ ক্রমবর্ধমান হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটা গতিকে আমি সমবেগ বলবো না, কি ত্বরণ সহ গতিশীল বলবো। সে ত্বরণটা সমত্বরণ হতে পারে, অসমত্বরণ হতে পারে, যা কিছু হবে, ত্বরণ সহ গতিশীল হতে পারে, সমবেগ নয়। এই হলো স্মরণ সময় লেখচিত্র সম্পর্কে দেখলাম। তোমরা একটু বইটা দেখে নেবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসবো আমরা বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র কাকে বলবো? যে এক্স অক্ষ বরাবর যদি আমি বেগ প্রকাশ করি, বেগ সময় লেখচিত্র, এক্স অক্ষ বরাবর স্মরণ প্রকাশ করলাম, সরি এটা মূলবিন্দু, এই বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর কি বেগ প্রকাশ করলাম, তখন এই লেখচিত্রের নাম কি হয়ে যাবে? বেগ সময় লেখচিত্র। এক্স অক্ষ বরাবর তোমার সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি বেগ প্রকাশ করা হয় তখন তার নাম হবে বেগ সময় লেখচিত্র। এইবার আমি একটা লেখচিত্র আনলাম, বেগ সময়, এদিকে সময় বললাম, এদিকে বেগ বলছি, দিয়ে আমি এরকম প্রকাশ করছি যে এ বি কে প্রকাশ করছি, এ আর বি। এখানে এ বি কি প্রকাশ করছে? লক্ষ্য করে দেখো এ বিটা যখন টাইম শূন্য তখন একটা বেগ আছে,
তারপরে টাইম বাড়ছে কিন্তু বেগের মানটা এইদিকে আর বাড়ছে না, বেগটা একই থেকে যাচ্ছে। টাইম বাড়ছে প্রতি মুহূর্তে, এদিকে টাইম চলছে কিন্তু বেগ দেখো এই বিন্দুতে বেগ এইটা, এই বিন্দুতে বেগ এইটা, এই বিন্দুতে বেগ এইটা, বেগের মান সব বিন্দুতেই সব সময়ে একই থাকছে। অর্থাৎ এবি কি প্রকাশ করছে? সমবেগে গতিকে প্রকাশ করছে, সমবেগের গতিকে প্রকাশ করছে। নেক্সট দেখো বিসি, যদি অন্য একটা ছবি দিই, এটা 1 নম্বর বললাম। 2 নম্বর, এইদিকে সময় দিচ্ছি, এদিকে বেগ দিচ্ছি। এইবার আমি এই নাম্বারটা লেখচিত্র করলাম, তার নাম দিচ্ছি মূলবিন্দু, এটা পি বললাম। ওপিটা কি প্রকাশ করছে? দেখো সময় বাড়ছে, বেগও বাড়ছে, সময় বাড়ছে, বেগ বাড়ছে এবং একই হারে বাড়ছে। সময় বাড়ছে, বেগ বাড়ছে, এর গতি বললো কি? ত্বরণ সহগতি। আর একটু বলি, এই যে ওপি রেখার নতি, ওপি এর নতিটা কি? ওপি এর নতি মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা মানে এটা থিটা বললে পারে, এইটা বাই এইটা, এইটা মানে কি? এটা পি কিউ বললাম। নতি মানে কি? পি কিউ বাই কি? ও কিউ। আর পি কিউ মানে বেগের পরিবর্তন, তো বেগের পরিবর্তন। কেন? সময় শুরুতে একটা বেগ ছিল, সময় বাড়ছে, বেগ বাড়ছে, বেগের পরিবর্তন হচ্ছে বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়কে কি বলা হয়? ত্বরণ বলা হয়। অর্থাৎ বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? বেগ সময় লেখ চিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে, ত্বরণকে প্রকাশ করে। বেগ সময় নতি ত্বরণকে প্রকাশ করবে। কি বললাম দেখো, ওপি হচ্ছে সরলরেখা, তার নতি মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা হলে এইটা বাই এইটা, এইটা মানে কি? শুরুতে বেগ এইটা, শেষ বেগ এইটা, অর্থাৎ এইটা হচ্ছে বেগের পরিবর্তন। আর বাই টাইম, পরিবর্তন বাই টাইম, এটা সময়, এটা সময়, সরি সরণ বাই সময়, সরণ বাই সময় ত্বরণকে প্রকাশ করছে। অর্থাৎ বেগ সময় নতি ত্বরণকে প্রকাশ করছে। আর এটা দেখো, আর একটা চিত্র বলছি, এদিকে টাইম, এদিকে বেগ দিচ্ছি, দিয়ে এইরকম রেখাচিত্র প্রকাশ করলাম। এই এবি, এখানে দেখো যখন টাইমের মান 0 তখন একটা বেগ আছে, অর্থাৎ শুরুতে বস্তুটার একটা বেগ আছে, মানে শুরুতে গতিশীল, স্থির নয়। এই ক্ষেত্রে দেখো টাইম যখন 0, বেগ 0, বেগ 0 মানে এইখানে এই বিন্দুটা স্থির বিন্দুতে, স্থির অবস্থাকে প্রকাশ করছিল। কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য দেখো, টাইম যখন 0 তার বেগ আছে, অর্থাৎ